আমাদের সহকর্মী মাহফুজ মিশু এই গাড়িভরের সাথে যেহেতু আছেন, তিনি আসলে সেই পথ অনুসরণ করছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি বঙ্গভবনের পথে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বেশি সময় হাতে বাকি নেই, আর 50 মিনিট পরেই আসলে শপথ নেয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন। এছাড়াও এই উপদেষ্টা মণ্ডলীর বাকি যেই 16 সদস্য রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে আবারও ধারণা দিব। তবে যেহেতু আমরা এই গাড়ি বহরের সাথে আছি, আমাদের সহকর্মী মাহফুজ মিশু আছেন। মিশু, আমরা চেষ্টা করছি আপনাদের এই পথটি অনুসরণ করবার, যদি শুনতে পেয়ে থাকেন একটু আমাদেরকে আবার একটু আলাদা করে ব্রিফ করবেন। ক্যান্টনমেন্টের পথ ধরেই তো বের হচ্ছেন আপনারা এই গাড়ি বহরের সাথে। বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব হাসান আরিফ থাকছেন, বিশিষ্ট কূটনীতিক এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন থাকছেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান থাকছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তার প্রধান জনাব শারমিন মুর্শিদ থাকছেন, মুক্তিযোদ্ধা বীর প্রতীক জনাব ফারুকি আজম থাকছেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, তার সঙ্গে থাকছেন সুপ্রদীপ চাকমা, থাকছেন জনাব বিধান রঞ্জন, থাকছেন জনাব আফামা খালিদ হোসেন, থাকছেন উন্নয়নের বিকল্প নীতি গবেষণা প্রতিষ্ঠান উবিনিগের প্রধান মিস ফরিদা আক্তার, থাকছেন গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা গ্রামীণ ব্যাংকের অন্যতম সিনিয়র কর্মকর্তা নূরজাহান বেগম, এবং থাকছেন এই পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে যে সংগঠনটি নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে মঞ্চ, সেই মঞ্চের 2 প্রতিনিধি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই প্রথম বাংলাদেশে কোনো সরকার কাঠামোতে এই এত কম বয়সী অথবা সরাসরি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে অনেকেই তারুণ্যের জয় বলছেন। অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসও সকালে যখন বিমানবন্দরে কথা বলছিলেন, সেখানে তিনি তরুণদের যে উপস্থিতির কথা বলছিলেন, তিনি যে বলছিলেন যে তরুণরাই কেন, মানে তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ, এবং তারই স্মারক হিসেবে সম্ভবত এই 2জন তরুণ প্রতিনিধিকে তিনি উপদেষ্টা পরিষদে রাখছেন। অনেকেই দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে কেউ যে সমস্ত শিক্ষার্থীরা কোটা সংস্কার করতে এসেছিলেন তারা মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেলেন। কিন্তু ডক্টর ইউনূস যে স্পিরিটটি নিয়ে এয়ারপোর্টে কথা বলছিলেন, তিনি এই তরুণদেরকেই কাছে টানার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ যেন বিনির্মিত হয় এবং বাংলাদেশের সাম্য, এবং যে সমস্ত কথা বলেই শিক্ষার্থীরা আন্দোলন করেছে, বৈষম্যহীন সাম্যের একটি বাংলাদেশ, একটি ন্যায় বিচারের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের নতুন পথ চলা শুরু হবে বলে দেশের এই তরুণ সমাজ আশা করছে এবং সেই সাথে দেশের অনেক মানুষ আশা করছে। সেই আশা কতখানি পূরণ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই উপদেষ্টা পরিষদ নিয়ে, তার দিকে কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তথা সারা পৃথিবীর মানুষই আসলে তাকিয়ে আছে। আমরা যদি বলি যে এর মধ্য দিয়ে যে নতুন পথে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে, সেই যাত্রাটি কত দিনের হবে? সচরাচর বাংলাদেশের ইতিহাস বলে যে সচরাচর এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা না থাকলেও নির্বাচন কেন্দ্রিক একটা সরকার ব্যবস্থা ছিল 1990-এ। 7 দল 8 দলের রূপরেখার পরে বিচারপতি শাহাবুদ্দিন যে সরকারটি নিয়েছিলেন সেটিকে অস্থায়ী রাষ্ট্রপতি বলা হতো। তারপরে সংবিধানের অনুযায়ী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটির নির্ধারিত মেয়াদ ছিল 3 মাস। কিন্তু আমাদের স্মরণে আছে 2006-7 সালে জরুরি অবস্থা জারির পর বহুল আলোচিত 111-এর পরে কিন্তু সেই সরকারটির মেয়াদ প্রায় 2 বছরেরও বেশি সময় হয়ে গেছিল। এবার এই বাস্তবতায় ঠিক কতদিনের জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি শপথ নিতে যাচ্ছে, এখন বঙ্গভবনের উদ্দেশ্যে আমরা বিজয় সরণি পার হয়েছি। রাস্তা ভিভিআইপির জন্য যে প্রোটোকল থাকে সর্বোচ্চ সেই প্রোটোকল দিয়েই গাড়ি যাচ্ছে। সেই সরকারের মেয়াদ কতদিন হবে সেটি নিয়ে নানা রকম ধোঁয়াশা থাকলেও সেটি এখন আমরা কেউ স্পষ্ট না। কিন্তু শিক্ষার্থী বা আন্দোলনকারী যারা ছিলেন, আমরা দেখছি তারা রাস্তায় এখনও ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। যে আন্দোলনকারীরা যে করছেন
সেটি অনুযায়ী তাদের প্রত্যাশা বা তারা যেটি নিয়ে বার্গেন করেছেন, তারা যেটি নিয়ে তোড়জোড় করেছেন রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে আমরা জানতে পেরেছি যে তারা কমপক্ষে 3 বছর মেয়াদী একটি সরকার ব্যবস্থা চান, কারণ তারা রাষ্ট্র সংস্কারের একটি রূপরেখা দিয়েছেন। ফলে স্বভাবতই রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে তাদের কি প্রতিক্রিয়া হয় সেটি নিঃসন্দেহে দেখবার বিষয়। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর গতকালকে বিএনপি চেয়ারপারসন সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা যে বক্তব্য দিয়েছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেই কিন্তু বলেছেন যে এই সরকারকে খুব দ্রুততম সময়েই তারা আসলে নির্বাচন চান, যেটি রাজনৈতিক দলগুলো হয়তো চাইবে। কিন্তু শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত অথবা শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গঠিত যে নতুন সরকারটি শপথ নিতে যাচ্ছে তার মেয়াদ নিয়ে একটা ধোঁয়াশা এখনো থেকেই যাচ্ছে। আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু এই সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন সেটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্বাগত জানিয়েছেন। এবং আপনি জানেন যে আগে থেকেই পশ্চিমা বিশ্বে বা আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়তি একটা গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে তিনি তার সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে সেটিকে দেশের বিনির্মাণে, দেশের বর্তমান যে সমস্ত সংকট রয়েছে সেটা আইন শৃঙ্খলাজনিত হোক, অর্থনৈতিক রাজনৈতিক সংকট, সেই সংকট কতখানি পরিপক্কভাবে কতখানি টেকসইভাবে সামাল দিতে পারেন সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জের বিষয়। এবং 84 বছর বয়সে সরকার প্রধানের যে দায়িত্ব প্রফেসর ইউনূস নিতে যাচ্ছেন তার জীবনে কিন্তু অনেক সফলতার গল্প। নোবেল পুরস্কার থেকে শুরু করে আমরা 7 রাস্তা দিয়ে এখন বিজয় সরণির 7 রাস্তা দিয়ে আমরা বঙ্গভবনের দিকে এই গাড়িবহরটি যাচ্ছে। আমরা চলে যেতে চাই যেভাবে যাচ্ছি, এবং সেই চ্যালেঞ্জে যদি কোনো কারণে ডক্টর ইউনূস সফল না হন তাহলে ডক্টর ইউনূস যেটি বলেছেন সকালেও যে শিক্ষার্থীদের যে চলমান আন্দোলনটি ছিল, যে আন্দোলনের ফলাফল হিসেবে ডক্টর ইউনূসকে তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধানের সঙ্গে তাদের যে বৈঠক সেটি করে তারা প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করেছেন, সেই স্বপ্ন বা সেই লক্ষ্যটি অথবা সেই পরিকল্পনাটি হয়তোবা প্রশ্নবিদ্ধ হতে পারে, ভেস্তে যেতে পারে। ফলে আজকে একটা ঐতিহাসিক ক্ষণ। অনেকেই মনে করছেন যে এটির মধ্য দিয়ে একটা নতুন পথে যাত্রা শুরু হবে। গত কয়েকদিনে শিক্ষার্থী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ছাত্র জনতার যে সংঘর্ষ, গোলাগুলি, পুলিশের পক্ষ থেকে যে গুলি নিক্ষেপ করেছে সেটি নিয়ে পুলিশ বাহিনীর ভিতরে নানা ধরনের যে এক ধরনের সংকট তৈরি হয়েছে সেটি কাটবে। গত কয়েকদিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নানা রকম লুটপাট এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার যে অভিযোগ সেগুলোর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে স্পষ্ট করেছেন। স্পষ্ট করে তিনি বলেছেন যে একটা সব ধরনের সহিংসতামুক্ত একটা বাংলাদেশ গড়তে হবে এবং সেটাই ছিল তারুণ্যের স্বপ্ন। সেই স্বপ্নটিকে নিয়েই তিনি কাজ করছেন এবং তরুণরা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সেই কাজটি করছেন তার বড় প্রমাণ হচ্ছে তিনি তরুণদেরকে অগ্রাধিকারে রাখতে চান বলেই 2 জন শিক্ষার্থীকে তিনি তার ক্যাবিনেট বা উপদেষ্টা পরিষদে রাখতে চান। আমার ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর 5-7 মিনিটের মধ্যেই বঙ্গভবনে প্রবেশ করবেন। তিনি একটি BMW গাড়িতে করে সরকারি পরিবহন পুলিশ গাড়িতে যাবেন। আমার ধারণা 7 থেকে আরও অন্তত 10 মিনিট সময় লাগবে। আমার সহকর্মী ভাস্কর ভাদুরী বঙ্গভবন অপেক্ষা করছেন, সেখানে নিশ্চয়ই এরই মধ্যে অন্যরাও প্রবেশ করেছেন, অন্য উপদেষ্টারা। আমি একটু ভাস্কর ভাদুরীর কাছে যাব। তার আগে একটু যেটি বলে আমি ছাড়তে চাই সেটি হচ্ছে যে তার তরুণ প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছিল বিমানবন্দরে, রাস্তায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে। তাদের সেই প্রত্যাশার জায়গাটি খুবই পরিষ্কার, যে স্বপ্নটি তারা দেখেছেন সেই স্বপ্নটি যেন পূরণ হয়। আমি আমার সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে যেতে চাই। ভাস্কর ভাদুরী আপনাদেরকে জানাবেন বঙ্গভবনের পরিস্থিতি। ভাস্কর, আমাদের ফিটটা থাকে। বাস মিশু, যে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পুরো দেশ অপেক্ষা করছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সেই আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রায় সকলেই কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের
যে দরবার হল, সে দরবার হলে ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি আমরা আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি এবং ধারণা করছি এখন পর্যন্ত 1000-এরও বেশি আমন্ত্রিত অতিথি কিন্তু বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন এর মাঝখানে সামরিক কর্মকর্তারা রয়েছে, বেসামরিক কর্মকর্তারা রয়েছে এবং একই সাথে এই যে